কৃষকের ছেলেও সে স্বপ্ন দেখতে পারবে যে না, সে প্রধানমন্ত্রীর আসনে সে বসতে পারে। আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টিরও সেইভাবে নিষিদ্ধ হওয়া উচিত। ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক, মেটানোজ নিবেদিত আইএনএসবিডির বিশেষ অনুষ্ঠান আই এক্সক্লুসিভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জুয়েল আজম। আজকে আমরা কথা বলবো সমসাময়িক বাংলাদেশের রাজনীতি নিয়ে। আর আমাদের সঙ্গে যিনি অতিথি হিসেবে রয়েছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সানাউল্লাহ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম, ধন্যবাদ। শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কোথায় জন্ম বেড়ে ওঠা, সেই জায়গাটুকু জানতে। আমার আসলে বেড়ে ওঠা, আমার দেশের বাড়ি পটুয়াখালী, বাউফল। ওখানেই আমার বেড়ে ওঠা। তো দীর্ঘদিন যাবৎ ঢাকায় আমার বসবাস, পড়াশোনাও ঢাকাতে, এবং পথ চলাও দীর্ঘদিন যাবৎ ঢাকাতেই হচ্ছে। এই যে রাজনীতির সাথে সংশ্লিষ্টতা, এটা কি খুব ছোট থেকে শুরু হলো, বা রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা সেই কিভাবে সংযুক্ততা? না, রাজনৈতিকভাবে দেখেন, আমি ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আমার উঠে আসা। তো আমি যে প্রতিষ্ঠানে পড়েছি এটা হলো লালবাগ মাদ্রাসা। প্রতিষ্ঠানটা ইসলামিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ জায়গা। তো ওখান থেকেই আমার বেড়ে ওঠা রাজনৈতিক চিন্তা চেতনা এবং রাজনৈতিকভাবে যুক্ত হওয়ার ক্ষেত্রে ওই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি ছাত্র রাজনীতি করেছি ওখান থেকে। সেটা সেটা ছিলেন ইসলামী ঐক্য জোটের একটি ছাত্র সংগঠন ছিল, ইসলামী ছাত্র খেলাফত। সেখান থেকেই আসলে বেড়ে ওঠা। তারপর ওখান থেকে আমি যখন পড়াশোনা সমাপ্ত করলাম, তারপর আমি অরাজনৈতিক সংগঠন ইসলামিক হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ঢাকা মহানগরের আমি একজন দায়িত্বশীল ছিলাম। তারপর ওখান থেকে আমি এখন জাতীয় নাগরিক পার্টিতে আসলে জয়েন করেছি। জুলাই আন্দোলন গেল, ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটলো, আন্দোলনের সে মুহূর্তটা কেমন ছিল, সেই জায়গাটা জানতে। দেখেন, জুলাই আন্দোলনে আমাদের জায়গা থেকে আমি বলবো, ইসলামিক অঙ্গন থেকে আমরা, জুলাই আন্দোলন 2024-এ হয়েছে, কিন্তু এই আন্দোলনের সূচনা আমরা মনে করি আমাদের জায়গা থেকে 13 হেফাজতের আন্দোলন থেকেই এই আন্দোলনের সূচনা হয়েছে। আমরা হেফাজতের ওই আন্দোলন থেকেই আমরা এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার শেখ হাসিনার আমরা পতন চেয়েছি। তখন থেকে আমাদের আন্দোলন ছিল, অব্যাহত ছিল। 13 পরবর্তীতে আপনি দেখবেন ইসলামিক অঙ্গনে আলেম ওলামাদের প্রতি শেখ হাসিনার যে নির্যাতন নিপীড়ন ছিল, আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতন না। প্রতিটা আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিবদের উপরে সে মানে প্রচণ্ড রকমের নির্যাতন নিপীড়ন চালিয়েছেন, এবং তাদেরকে মানে তাদের ধর্মীয় জায়গা থেকে যেন কথা বলার স্বাধীনতা সেটাকেও কেড়ে নিয়েছে। আপনি জানবেন যে মসজিদগুলো মসজিদগুলো তাদের একটা দলীয় কার্যালয়ে রূপান্তর করেছে। মানে বিভিন্ন মসজিদগুলোতে আওয়ামী লীগের স্থানীয় সভাপতি সেক্রেটারিদেরকে দিয়ে ওখানে মসজিদ কমিটি পরিচালনা করতেন। কোন খতিব কি বলেন না বলেন, কোন মাওলানা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, হাসিনার বিরুদ্ধে কথা বলছেন, তার জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছেন। তো সেই বিষয়গুলো তারা নোট করতেন। কিছুদিন পরেই ওই খতিবকে তারা ওখান থেকে বিদায় করে দিতেন। তো সেই জায়গা থেকে দেখেন আলেম ওলামারা বা ইসলামিক অঙ্গন প্রচুর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তারা। তো 21-এ আবার মোদি বিরোধী আন্দোলন গিয়েছে, যেখানে ইন্ডিয়ান মুসলিম নির্যাতনের অন্যতম একজন, ওটাকে রক্তখোকা একজন ব্যক্তি নরেন্দ্র মোদি, তার আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটা জনগণ, ইসলাম প্রিয় তাওহিদি জনতার থেকে শুরু করে প্রতিটা জনগণই এর বিরোধিতা করেছেন। এটা মানবতা লঙ্ঘন করেছেন। সে মানবিক জায়গা থেকেও এই প্রতিবাদটা করার দায়িত্ব ছিল। আমরা করেছি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনও করেছে, কিন্তু পতিত স্বৈরাচার হাসিনা শুধু আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছেন। গণ অধিকার পরিষদেরও অনেকে ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠন থেকে, বিভিন্ন দল থেকেও, কিন্তু অসংখ্য অগণিত আলেম ওলামাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের সর্বশীর্ষ যে সমস্ত আলেম ওলামারা ছিলেন সকলকে গ্রেফতার করে এই মোদি বিরোধী আন্দোলনে তারা বন্দি করেছেন, জেলে ভরেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। আমিও তখন আসলে গ্রেফতার হয়েছিলাম 2021-এ। প্রায় দীর্ঘ 6 মাস আমার কারাজীবন ছিল। সেখানে কারাজীবনে প্রচুর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, জুলুমের শিকার হয়েছি।
তো আমাদের আন্দোলন আসলে জুলাইকে কেন্দ্র করে না, দীর্ঘদিন যাবৎ এই আন্দোলন সংগ্রাম আমরা চালিয়েছি হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে, তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে। জুলাইতে এসে সেটার একটা পরিসমাপ্তি ঘটছে, জুলাইতে এসে এটা সফলতা দিয়েছে জুলাইয়ের আন্দোলনকে। জুলাইয়ের আন্দোলন সফলতা দিয়েছে আপনি বললেন। এই আন্দোলন কি শুধু হাসিনার পতনের সফলতা, নাকি দেশের যে কাঠামোগত চেঞ্জের পরিবর্তনের দরকার ছিল সেটা কি আজও সম্ভব হয়েছে? আমরা আসলে একনায়কতন্ত্র, হাসিনার আন্দোলনটা ছিল তো একটা বৈষম্য বিরোধী জায়গা থেকে। তো বৈষম্য শুধু যদিও স্টুডেন্ট ক্ষেত্রে তাদের পড়াশোনার ক্ষেত্রে বৈষম্য করা হতো। তো হাসিনার দীর্ঘ শাসনটা শুধু বৈষম্য স্টুডেন্ট বা পড়াশোনার ক্ষেত্রে হয়নি। প্রতিটা জায়গায় তিনি বৈষম্যের রূপরেখা তিনি দাঁড় করিয়েছিলেন। তো সেই জায়গা থেকে যদিও জুলাইয়ের আন্দোলনটা বৈষম্য কেন্দ্রিক ছিল, কিন্তু আমরা ওই জায়গা থেকে আমরা আন্দোলন করেছি যে না, এখান থেকে হাসিনার একটা পতন ঘটবে, হাসিনা এখান থেকে বিতাড়িত হবে। তো দেখেন সেই জায়গা থেকে আমরা জুলাই পরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষা, আপনার প্রশ্ন হতে পারে যে এই আকাঙ্ক্ষা আমরা কি আসলে ওই রূপরেখা যদি আবারও বাংলাদেশে আসে, আবারও জুলাইতে প্রায় ১,৫০০ মানুষ শাহাদাত বরণ করেছে, হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে বলবো আমরা একটা কাঠামোগত পরিবর্তনের জন্য আন্দোলন করিনি। আমরা চাচ্ছি পুরো সিস্টেম, এই দেশের পরিবেশ পরিবর্তন আসবে, দেশের সবকিছু একটা পরিবর্তন আসবে। আবার যেন কেউ একনায়কতন্ত্র দেশে কায়েম না করতে পারে, স্বৈরাতন্ত্র যেন কেউ আবার কায়েম না করতে পারে, আবারও যেন রাতের ভোট দিয়ে মানুষকে রাতের ভোট দিয়ে আবারও যেন একটা সরকার গঠন না করতে পারে। তো সেই জায়গা থেকে আমরা জুলাই পরবর্তী প্রায় এই বছর খানেক যাবৎ আমরা বলে আসছি যে এই দেশের সাংবিধানিক পরিবর্তন দরকার, দেশের কাঠামোগত পরিবর্তন দরকার, একনায়কতন্ত্রের পরিবর্তন দরকার, দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের জনগণের স্বাধীনতার দরকার। এই আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এনসিপির রাজনীতির সাথে কেন যুক্ত হলেন আপনি? আপনি বললেন যে হেফাজতে ইসলাম থেকে শুরু করে খেলাফত ইসলাম মজলিসের ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন। কেন? আমি আসলে ওই ইসলামী ছাত্র খেলাফত, দেখেন এনসিপির রাজনীতি, এনসিপি জুলাই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল। তো আমরা মনে করি, আমরা আমাদের জায়গা থেকেও মনে করি এনসিপির যে বর্তমান গঠনতন্ত্র বা তাদের রাজনৈতিক যে সিস্টেম বাংলাদেশের অন্য রাজনৈতিক থেকে একটু আলাদা। এখানে পরিবারতন্ত্র নাই, এখানে বিভিন্ন কোরাম নাই। আমরা মনে করি এটা মেধাভিত্তিক সংগঠন, যেখানে মেধার মূল্যায়ন হবে, কাজের মূল্যায়ন এবং হচ্ছে। আমরা এনসিপির আপনার গঠনতন্ত্র দেখলে আপনি জানবেন বা বুঝবেন, সেখানে আমরা যারা আমাদের পার্টির চেয়ারম্যান থাকবে বা সভাপতি থাকবে, সে সরকার গঠনের প্রধানমন্ত্রী হতে পারবে না। তারপর একই ব্যক্তি ২ বারের বেশি সভাপতি হতে পারবে না। এই ধরনের মানে একটা সিস্টেমিক পরিবর্তন মানে যেটা দরকার, যেটা রাষ্ট্রের ভিতরে নেই। স্বাভাবিকভাবে একজন রিক্সা চালক, একজন শ্রমিকের ঘরের সন্তান, রিক্সাওয়ালার সন্তান, সে স্বপ্ন দেখতে পারবে না সে দেশের প্রধানমন্ত্রী হবে, রাজা হবে। কিন্তু আমরা এনসিপির সিস্টেমটাকে এমন নিয়ে আসছি যে কৃষকের ছেলেও সে স্বপ্ন দেখতে পারবে যে সে একটা দলের প্রধান হতে পারে, একটা প্রধানমন্ত্রীর আসনে সে বসতে পারে। এই যে গণতান্ত্রিক সিস্টেম দলের ভিতরে, এটা আমরা সম্পূর্ণ রেখেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এদেশে মূল ধারার সাথে ইসলামিক রাজনীতিতে থেকে আসলে অনেক সময় অনেক কিছু করা যায় না। বাস্তবতা হলো এটা। অনেক প্রতিবন্ধকতা থাকে, বিভিন্ন ট্যাগিং থাকে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি একটু ইসলামী ধারার বাহিরে এসেও ইসলামের জন্য, ইসলামী অঙ্গনের জন্য কাজ করা যায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি পারফেক্ট একটি দল, যেখানে আমাদের মূল্যায়ন হবে, আমাদের একটা কাজের পরিবেশ তৈরি করে দিবেন, এমন একটি দল এনসিপি আছেন। সেই জায়গা থেকে আমরা, সেই উপলব্ধির জায়গা থেকে আসলে এনসিপিতে আসা আমাদের। জি, পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে কথা হচ্ছে। এক্ষেত্রে এনসিপি সহ জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল পিয়ার চাচ্ছে, আবার এর বিপরীতে বিএনপি সহ অনেক দলে পিয়ার চাচ্ছে না। এই যে পিয়ার চাইছে না, যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয়, ফেব্রুয়ারির একটা সম্ভাব্য ডেট বলা হয়েছে, তাহলে কি এনসিপি নির্বাচন অংশগ্রহণ করবে? না, আমরা দেখেন আমাদের কিন্তু পিয়ার নিয়ে আমাদের বড় আন্দোলন। আমরা কিন্তু নিম্নকক্ষে পিয়ার চাচ্ছি না, আমরা উচ্চকক্ষে পিয়ার চাচ্ছি। এবং আমরা গতকালকে আমাদের একটি সমন্বয় সভা গিয়েছে, সেখানে আমরা স্পষ্ট করেছি যেন আমাদের
নিম্ন কক্ষে আমাদের পিয়ার নেই, আমাদের উচ্চ কক্ষে পিয়ার আছে। সেটা নিয়ে ঐকমত্য কমিশনে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। আমরা দেখি এখানে একটা ফলাফল আসবে, সেটার অপেক্ষায় আছি। আমরা নির্বাচনে যাব কি যাব না এটা ডিপেন্ড করে আমাদের একটা মানে আমাদের পার্টিগতভাবে একটা সিদ্ধান্ত আছে। আমরা এই দেশের জুলাই সনদের আইনি ভিত্তি যেটাকে বলে, অর্থাৎ গণপরিষদের নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক পরিবর্তন আনতে হবে। আমরা সেই জায়গা থেকে জোরালো আবেদন করে যাচ্ছি। আমরা এখনো বলে যাচ্ছি এবং বলে যাব যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না এবং আইনি ভিত্তির উপরেই আমরা নির্বাচনে যাব। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমাদের নির্বাচনে তেমন না। আমাদের পিয়ারের সাথে আমাদের নির্বাচনের সাথে সম্পর্ক নেই। আমরা চাচ্ছি যে দেশের সাংবিধানিক একটা পরিবর্তন আসবে, কাঠামোগত পরিবর্তন আসবে। পরিবর্তন যদি আসে সেটা যদি আমরা আইনের মাধ্যমে সেটার একটা এস্টাবলিশড করতে পারি, তখন আমরা নির্বাচনমুখী হব। যদি জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে, তখন আমরা নির্বাচন কেন্দ্রিক আমরা মনে হয় আমরা মুভ করব না। আর এনসিপি কি কোনো অ্যালায়েন্সে যেতে পারে রাজনৈতিক? না, এনসিপি আমরা স্বতন্ত্র একটি সংগঠন। আমাদের চিন্তাধারা আছে, আমাদের দেশ নিয়ে পরিকল্পনা আছে, ভাবনা আছে। আমরা কোনো অ্যালায়েন্স কেন্দ্রিক রাজনীতিতে করব না। তবে রাজনীতির স্বার্থে জনগণের সাথে মানে কোনো দলের সাথে অ্যালায়েন্স করব কি না করব সেটা আসলে নির্বাচনের পূর্ব মুহূর্তে আমরা এটা দলীয় সিদ্ধান্ত আমরা ইনশাআল্লাহ আমাদের দল পরিচালনা পরিষদের যারা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তারা ইনশাআল্লাহ এটাকে জানিয়ে দেবে। যে আপনারা বেশ কয়েকটা কর্মসূচি করেছেন জুলাই পদযাত্রা থেকে শুরু করে। আপনাদের কাছে কি মনে হয় এই মুহূর্তটা এসে কতটুকু মানুষ তৃণমূলের মানুষের কাছে পৌঁছাতে পেরেছে? দেখেন, আমরা জুলাইয়ের পদযাত্রা ছিল আমাদের। সারা দেশে আমরা সফর করেছি। প্রতিটা জেলায়, উপজেলাতে আমরা গিয়েছি, মানুষের কাছে গিয়েছি, মানুষের আশা আকাঙ্ক্ষা জানার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে মানুষ একটা পরিবর্তন চায়। দেশের বিগত যে রাজনৈতিক কাঠামো সেটার একটা পরিবর্তন চায়। তারা আমাদের কাছে বলেছেন আমরা এই যে চলমান সংবিধান যে আছে, সেই সংবিধানের আলোকে তারা নির্বাচনও চায় না এবং এই সংবিধানের আলোকে তারা জীবনযাপনও করতে চাচ্ছে না। আমরা সেই জনগণের থেকে কমিটমেন্ট নিয়ে আসছি এবং জনগণের সেই যে চাওয়া পাওয়া থেকেই আমাদের আসলে সে আন্দোলন। তো সেই জায়গা থেকে আমরা প্রচুর সাড়া পেয়েছি। আপনারা দেখেছেন মিডিয়াতে সেগুলো প্রচার হয়েছে। প্রচুর জনগণের সেখানে অংশগ্রহণ ছিল, প্রচুর জনগণের চাওয়া পাওয়া ছিল। আমরা আসলে জনগণের সাথে ওয়াদাবদ্ধ। সেই জায়গা থেকে আমরা আন্দোলনটা চালিয়ে যাব এবং জনগণের সাথে যে ওয়াদাটা আমরা করেছি যে আমরা এই দেশের একটা পরিবর্তন আনবো, এই দেশের সাংবিধানিক পরিবর্তন আসবে, সেটা নিয়ে আমরা আসলে আন্দোলন চালিয়ে যাব। সেই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। যে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, গণ অধিকার পরিষদের যিনি বর্তমান সভাপতি রয়েছেন নুরুল হক নূর, ওনার উপর প্রশাসন কর্তৃক যে হামলা হয়েছে, তিনি দীর্ঘদিন যাবত হসপিটালে ছিলেন, এখন বাড়ি মুভ করেছেন। তো এই ক্ষেত্রে 5 আগস্ট পরবর্তী জাতীয় পার্টিকে নিয়ে একটা কর্মসূচিতে এইভাবে হামলা করা আপনাদেরও আমরা প্রতিবাদ দেখেছি। এই বিষয়গুলো কিভাবে দেখছেন বর্তমান সময়ে এসে? দেখেন, আমরা আসলে এই সরকারের যে 3টা ম্যান্ডেট নিয়ে সরকার গঠন হয়েছে, অর্থাৎ সংস্কার, তারপর জুলাই মানে সংস্কার, এই সরকারের একটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট ছিল। বিচার একটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট ছিল। তারপর একটা সুস্থ নির্বাচন, অর্থাৎ বিচার, সংস্কার এবং একটা সুন্দর নির্বাচন দিয়ে তাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সমাপ্তি ঘটবে। সেই জায়গা থেকে আমরা আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছি আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ একটা ম্যান্ডেট ছিল, দায়িত্ব ছিল বিচার করবে। এই যে আওয়ামী লীগ এবং তাদের দোসররা এই দেশের ভিতরে গণহত্যা চালিয়েছে, দীর্ঘ 16 বছর গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগের এই গণহত্যার পিছনে, তাদের অবৈধ শাসন ব্যবস্থার পিছনে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। তারা তো তাদেরকে সাপোর্ট দিয়ে গিয়েছে দীর্ঘদিন যাবত। সেই জায়গা থেকে আমরা মনে করি আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টিরও সেইভাবে নিষিদ্ধ হওয়া উচিত এবং এটার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আন্দোলন চালিয়ে যাব। তো শুধু আওয়ামী লীগ, জাতীয় পার্টির লোক নাই, এরকম আওয়ামী লীগও দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন নেতারা এখনো বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড, বিভিন্ন সময় আবার দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টির পায় তারা করে যাচ্ছেন। বিভিন্ন সময় দেখেন ঝটিকা মিছিল হচ্ছে, আমাদের অফিসের সামনে ককটেল মেরেছে, এরকম বিভিন্নভাবে গুপ্ত হামলার তারা চেষ্টা করে যাচ্ছে ইতিমধ্যে।
কিন্তু সরকারের নীরবতা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। কেন তারা এমন নীরব ভূমিকা পালন করছেন? কেন তারা সন্ত্রাসীদেরকে এই দেশের ভিতরে আবার নতুনভাবে জায়গা দেওয়ার চেষ্টা করছেন? আমরা সরকারের এই নীরবতাকে তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা সমালোচনা করছি। আমরা মনে করি জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড করার এই দেশে কোনো অধিকার তারা রাখে না। কেননা এই দেশের জনগণের সাথে তারা গাদ্দারি করেছেন, এদেশের রাজনৈতিক দলগুলোর সাথে তারা গাদ্দারি করেছে। নুরু ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, এইটা যারা হামলা করেছেন তাদের বিচার চাই আমরা। যদিও প্রশাসন কর্তৃক হামলা হয়েছে, সেখানে সেনাবাহিনীর ভূমিকা দেখেছি আমরা, বিভিন্ন পুলিশ সদস্যের ভূমিকা দেখেছি। আমরা মনে করি যে সমস্ত সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা এই হামলার সাথে জড়িত, তাদের অর্থাৎ প্রশাসনিক বিচার হওয়া উচিত, এটা আমাদের দাবি থাকলো। পাশাপাশি জাতীয় পার্টি কর্তৃক তাদের নেতাকর্মী এবং নুরু ভাইয়ের প্রতি যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, হামলা হচ্ছে, শুধু জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে গ্রেফতার করলে হবে না, জাতীয় পার্টিকে এদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কারণ এই পার্টি যদি আবারও থাকে, তাহলে ওই স্বৈরাচারের এজেন্ডা তারা বাস্তবায়ন করবে। দেশের ভিতরে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড, একটি ফিতনা ফাসাদ, দেশের ভিতরে আবার একটা খুন খারাপের রাজনীতি তারা সৃষ্টি করবে, তৈরি করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আই নিউজ বিডিকে। আপনাদের পথ চলা শুভ হোক, শুভকামনা রইল। প্রিয় দর্শক, কথা বলছিলাম সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আই নিউজ বিডির বিশেষ অনুষ্ঠান আই এক্সক্লুসিভে। আমাদের সঙ্গে ছিলেন আজকে এনসিপির কেন্দ্রীয় সংগঠক সানাউল্লাহ খান। পুরো সময়টা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি।